1881 সালের পর 144 বছর পরে আবার এলো ত্রিবেণী যোগ মহাকুম্ভ, বিশ্বের বৃহত্তম জনসমাবেশ, ভারতবর্ষের সংস্কৃতি, আতিথেয়তা ও আধ্যাত্মিকতার মিলনক্ষেত্র, দেশ বিদেশের কোটি কোটি মানুষের অন্তরাত্মার সঙ্গম। নিজে এই ইতিহাসের সাক্ষী হতে চান, কিন্তু চিন্তা করছেন তা কিভাবে সম্ভব। বিশেষত মৌনী অমাবস্যার দিন ঘটে যাওয়া অত্যন্ত দুঃখজনক ঘটনার প্রেক্ষাপটে কি করবেন? চিন্তা করবেন না। আমাদের কুম্ভ ভ্রমণের অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য একটি ছোট্ট রেডি রেকর্নার তুলে ধরছি, আশা করি এতে উপকৃত হবেন। আগেই জানিয়ে রাখি, যদি শাহী স্নানের দিনগুলি এবং সেই দিনগুলির আগু কিছু দিন বাদ দিয়ে আসার পরিকল্পনা করেন, তবে মনে হয় সুষ্ঠুভাবে কুম্ভ মেলা উপলব্ধি করতে পারবেন। কারণ অমৃত স্নানের সময় ভক্তদের অত্যধিক চাপে কোনো নিয়মই খাটে না। আর হ্যাঁ, যখনই আসুন না কেন হাঁটার জন্য প্রস্তুত হয়ে আসবেন, কেননা কম ভিড়ের দিনেও ন্যূনতম 8-10 কিলোমিটার থেকে কম হাঁটলে মেলা খুব ভালো করে উপভোগ করতে পারবেন না। আর ঠান্ডা এখন প্রায় একদমই নেই। রাতের দিকে এবং ভোরের দিকে ছাড়া সকালবেলা যখন গনগনে সূর্য থাকবে, তখন কিন্তু প্রায় গরম জামা কাপড় গায়ে রাখতে পারবেন না। সেই মতো জামা কাপড় প্যাক করে আনবেন। 40 বর্গ কিলোমিটার মেলা এলাকায় প্রায় 18 বর্গ কিলোমিটার পার্কিং ছড়িয়ে রয়েছে, এবং ওই শাহী স্নানের দিন এবং তার আশেপাশের দিনগুলি ছাড়া মেলা প্রাঙ্গণ যথেষ্ট পরিষ্কার। খাবার জলের কোনো অভাব নেই, খাবারেরও কোনো অভাব হবে না। জায়গায় জায়গায় ভান্ডারা পেয়ে যাবেন, ফুড কোর্ট রয়েছে, বা লোকাল যে ভেন্ডার তারাও খাবার পরিবেশন করছে। প্রায় 1.5 লাখ টয়লেট রয়েছে। কিছু টয়লেট ক্ষেত্র বিশেষে একটু অপরিষ্কার থাকতে পারে, কিন্তু কোনো অসুবিধে হবে না। এবার গুগল ম্যাপের সাহায্য নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এই মহাকুম্ভের প্রধান দর্শনীয় স্থান কোনগুলি, কেমনভাবে আসবেন। সে আপনারা ট্রেনেই আসুন, নিজেদের গাড়িতেই আসুন, বাসে আসুন বা প্লেনে আসুন, কোন জায়গা দিয়ে ঢুকবেন, কোন জায়গা দিয়ে গেলে কাছে হবে, কোন জায়গায় আখাড়াগুলো, সঙ্গম কোথায়, শহরটা কেমন, কোথায় যমুনা বয়ে চলেছে, কোথায় গঙ্গা বয়ে চলেছে। আশা করি এই পুরো জিনিসটা যদি আমি আপনাদের গুগল ম্যাপসের মাধ্যমে বোঝাতে পারি, তাহলে আপনাদের সুবিধে হবে। প্রথমে আসা যাক শহরের কথা। এই পুরোটাই প্রয়াগরাজ শহর। প্রয়াগরাজ শহর গঙ্গা এবং যমুনা মানে 3 ভাগে বিভক্ত করেছে। তো এই দিক দিয়ে যদি আপনারা ম্যাপে দেখেন, এখান দিয়ে যমুনা প্রবাহিত হচ্ছে, ওপর দিয়ে গঙ্গা নেমে আসছে, এবং এই জায়গাটা হচ্ছে সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী, যে সরস্বতী নদীকে আমরা চোখে দেখতে পাই না কিন্তু মাটির তলা দিয়ে প্রবাহিত হয়, তার ত্রিবেণী সঙ্গম এখানে, এবং তারপরে মেন গঙ্গা নদী এখান দিয়ে বয়ে গেল। তো শহরটা এরকম ভাবে 3 ভাগে বিভক্ত হয়ে গেল। এই দিকটা কে বলে ঝুসি, এই দিকটা যেটা নাইনি সাইডে পড়ে সেটা হচ্ছে আড়েল, এবং ওপর দিকটা আমি আমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটাকে সিটি বলে মার্ক করেছি, বা প্রধান শহর বলে এটাকে ডিমার্কেট করে রেখেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। এবার আসা যাক যে রেল পথে যদি আসেন তাহলে আপনারা কিভাবে আসবেন। তো প্রধান যে রেল স্টেশনগুলি যেগুলো আপনাদের এই মেলার জন্য ইউজ করা হয়, সেগুলোকে আমি এই ধরনের নীল পিন দিয়ে আইডেন্টিফাই করে দিয়েছি। এদিকে আছে প্রয়াগরাজ ছেউকি, এটা আমাদের হাওড়া দিল্লি মেন লাইনে পড়ছে। হাওড়ার দিক থেকে যেসব ট্রেন প্রয়াগরাজ মানে দীনদয়াল উপাধ্যায় হয়ে প্রয়াগরাজ জাংশনের দিকে যাচ্ছে, সবকটি এটার উপর দিয়ে যাবে। তো এদিকে হচ্ছে ছেউকি, এবং তারপরে হচ্ছে আপনার প্রয়াগরাজ জাংশন। আর এর মধ্যে একমাত্র বিভূতি এক্সপ্রেস আছে, যেটা রামবাগ স্টেশনে যায়। তো রামবাগ স্টেশনটা হিসেব মতো আপনাদের সঙ্গমের আরেকটু কাছে, কিন্তু এই দুটোর মধ্যে ডিস্টেন্স খুবই নেগলিজেবল। আরেকটা আছে এই দারাগঞ্জের এখানে সঙ্গম স্টেশন, কিন্তু হাওড়া থেকে কোনো ট্রেন এখানে যায় না, এখান থেকে স্বল্প সংখ্যকই ট্রেন আসে। আর এইদিকে হচ্ছে বেনারস বা বারাণসী থেকে যেসব ট্রেন ডাইরেক্টলি আসছে, সেগুলো এই ঝুসি স্টেশন দিয়ে আসে। তো সুতরাং যদি ট্রেনে এদিকে মানে এই সাইডে ঝুসি সাইডে আপনাদের থাকার জায়গা বা ক্যাম্প হয়, তাহলে আপনারা, এবং বেনারসের থেকে যদি কোনো লোকাল ট্রেনে আপনারা মানে কলকাতা থেকে বেনারস অব্দি টিকিট পেলেন, তারপর বেনারস থেকে লোকাল ট্রেনে আসছেন, তখন এইদিকে যদি আপনাদের থাকার জায়গা হয় বা আখাড়া দর্শন করতে চান, তখন ঝুসি স্টেশনে নামা যেতে পারে। আর না হলে সেই ট্রেন আবার এগিয়ে গিয়ে প্রয়াগরাজে যাবে, অথবা কলকাতা থেকে ডাইরেক্টলি যে ট্রেন প্রয়াগরাজে আসছে, তাতে আপনাদের থাকার জায়গা যদি টেন্ট সিটিতে হয়, এই যে নাম্বারগুলো আমি বলে দিয়েছি 1, 2, 4 এগুলো দেখছেন, এগুলো হচ্ছে সেক্টর নাম্বার। কেননা মহাকুম্ভ টোটাল 25টা সেক্টরে ভাগ করা আছে। আমি কিছু দ্রষ্টব্য সেক্টর এখানে দেখিয়ে দিয়েছি, যে সেক্টরগুলো জানলে আপনাদের সুবিধা হবে। এর থেকে আরো অনেক বেশি সেক্টর আছে,
সে কথায় পরে আসবো। তো সেক্টর 23, 24, 25 হচ্ছে আড়েলের দিকে, নাইনির দিকে। এই দিকটা হচ্ছে সড়ক পথে যারা মধ্যপ্রদেশের দিক থেকে আসছেন বা মির্জাপুরের দিক থেকে আসছেন, এটা সেই দিকে পড়ে, এবং রেল পথে যেটা হাওড়া দিল্লি রেল লাইন, এটা সেদিকে। এবং এইখানেই হচ্ছে টেন্ট সিটি, যেসব আইআরটিসিটিসি, আইটিডিসি, যেগুলো সব বড় বড় কুম্ভ মেলার জন্য বিলাসবহুল টেন্ট নগরী তৈরি হয়েছে, সেই টেন্ট সিটি হচ্ছে এইখানে গঙ্গার ধারে সেক্টর 23, 24, 25-এ। এবং এখানে এই সেক্টর 25-এ কুম্ভ মেলার হেলিপ্যাডও আছে, যেখান থেকে হেলি দর্শন করে কুম্ভ মেলা দর্শন করা যাচ্ছে। 7 মিনিটের রাইড হচ্ছে 1500 টাকা লাগছে। তার ডিটেলস আমি দিয়ে দেবো, কিভাবে হেলিকপ্টার বুক করতে পারেন এবং হেলিকপ্টারে কুম্ভ মেলার রাইড নিতে পারেন। আর এদিক থেকে তো যমুনা গেল। যমুনা থেকে মেন প্রয়াগরাজ সিটিতে যে সংযোগ রক্ষা করছে সেটা হচ্ছে, তাকে বলে নয়া ব্রিজ বা শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিজ যমুনার ওপরে। আর এইদিকে আছে ওল্ড নাইনি ব্রিজ। আর এই দিকটায় গেলে এই সাইডে হচ্ছে এয়ারপোর্ট। তো এয়ারপোর্ট থেকে যারা আসবেন তারা এদিক দিয়ে আসবেন, মানে প্রয়াগরাজ জংশনের দিক থেকে। আর এটা, এই যে রাস্তাটা যাচ্ছে, এইটা হচ্ছে জিটি রোড বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা প্রয়াগরাজ শহরের মধ্যে দিয়ে গেছে। তো কানপুরের দিক থেকে বা নর্থ ইন্ডিয়ার দিক থেকে যারা নিজেদের গাড়ি করে আসছেন বা বাসে করে আসছেন, তারা এই রাস্তা দিয়ে শহরের মধ্যে ঢুকবেন। অন্যথা যারা বারাণসীর দিক থেকে, বেনারসের দিক থেকে নিজেদের গাড়ি করে বা অন্য গাড়ি করে বা বাসে আসছেন, তারা এই দিক দিয়ে ঢুকবেন। এই দিকটা হচ্ছে পোখরাজ কানেক্টর, যেটা এলাহাবাদ বাইপাস বা প্রয়াগরাজ বাইপাসের সঙ্গে জিটি রোড কানেক্ট করেছে। আর এই দিকে হচ্ছে আপনার হান্ডিয়া কানেক্টর, যেটা প্রয়াগরাজের সঙ্গে আবার প্রয়াগরাজ প্রয়াগরাজের জিটি রোডের সঙ্গে প্রয়াগরাজ বাইপাসের কানেকশন রয়েছে। তো এই হচ্ছে রাস্তা, শহরে ঢোকার প্রধান রাস্তা। আর যারা লখনৌ সাইড দিয়ে আসবেন, ওদিক থেকে যারা আসবেন, তাদের এন্ট্রি হচ্ছে এইদিকে, এটাকে বলে ফাফামাউ সাইড। আমি আরো আরেকটা ম্যাপের সাহায্য নেব, যেখানে আপনার বাইপাস এবং জিটি রোড এবং তার যে মেজর কানেক্টর বা এক্সিট গুলো রয়েছে সেগুলো দেখানো রয়েছে। এবার আসা যাক পার্কিং এর কথায়। এই যে সবুজ রঙের যে পিনটা, এইটা হচ্ছে কালী এক্সটেনশন বা প্লট নাম্বার 17 পার্কিং। এটাই কিন্তু হচ্ছে সব থেকে মানে নজদিক পার্কিং, মানে সব থেকে কাছাকাছি সঙ্গমের যে পার্কিং এরিয়া, সেটা হচ্ছে এই কালী এক্সটেনশন বা প্লট নাম্বার 17 এর পার্কিং। আর এইটাই হচ্ছে সেক্টর 1 আর 2। আর ঠিক এই জায়গাটা হচ্ছে যে কুম্ভ মেলার যে মেইন, কুম্ভ মেলা তো প্রচুর এন্ট্রেন্স আছে, কিন্তু যে প্রধান এন্ট্রেন্স, সেই এন্ট্রেন্সটাও এখানে। এই জায়গাতে আপনারা যদি ট্রেনে আসেন বা বাসে আসেন বা যেখানেই আসুন বা পার্ক করলেও এই জায়গাটা, এইটা হচ্ছে এটাকে বলে নায়াপুল। আর এই জায়গাটা হচ্ছে চুঙ্গি চক। এইখানেই আপনাদের নামিয়ে দেবে। তারপরে যদি ভেতরে আপনারা ই রিক্সা পেয়ে যান, তো ই রিক্সা করে আসতে পারেন, নাহলে এই পুরো জায়গাটা পায়ে হেঁটে আসতে হবে সঙ্গম অবধি। এবং এই ডিস্টেন্সটা কমপক্ষে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার। এই যে লাল দিয়ে আমি জায়গাটা দেখিয়েছি, এটা হচ্ছে সঙ্গম নোজ। এটাই হচ্ছে মেইন ত্রিবেণী সঙ্গম, যেখানে 3টে নদীর মিলন হয়েছে। কিন্তু এছাড়া চতুর্দিকে ঘাট রয়েছে, সব জায়গাতেই চান করা যাচ্ছে। কিন্তু যদি সঙ্গম নোজ বলেন, তাহলে সঙ্গম নোজ বলতে এইখানে বোঝাচ্ছে। আর যদি আখাড়া বা সাধু সন্ত বা নাগা সন্ন্যাসীদের দর্শন করতে চান, তাহলে তাদের মেন আখাড়া হচ্ছে এই সেক্টর 20-তে, এই জায়গাটায়। আর এই সেক্টরগুলো ইম্পর্টেন্ট, কেননা সেক্টর 19, 20, 21 এই জায়গাগুলোই হচ্ছে যেখানে প্রধান আপনার সাধু সন্তদের শিবির। আর এদিকে সেক্টর 18ও আছে। তো 18, 19, 20 এই 3টে সেক্টরেই আপনারা প্রধানত সাধুদের শিবির, আখাড়া, মেইন যে 13টা আখাড়ার ক্যাম্প, সেগুলো সব এখানেই পাবেন। জুলা আখাড়া বলুন বা নির্বাণী, মহানির্বাণী, যেই আখাড়াগুলোই আছে সেগুলো এই সব সেক্টর 20তেই আছে। এবং পিপাপুল এদিক থেকে 8, 9, 10, 11 এই সবের মধ্যে দিয়ে ক্রস করে এদিকে যাওয়া যায়। আর এইটা যেমন দেখালাম, প্লট নাম্বার 17 কালী এক্সটেনশন পার্কিং, সব থেকে কাছের পার্কিং। ঠিক এদিকেও আবার এলাহাবাদ ডিগ্রি কলেজ বা দধিকাণ্ড পার্কিং আছে, সেটাও কাছে। প্লাস এইদিকে দারাগঞ্জের এদিকেও পার্কিং রয়েছে। তো বিভিন্ন দিকে পার্কিং আছে, যেখানে আপনাদের গাড়ি আটকে দেবে সেখান থেকে আপনারা হেঁটে আসবেন। আর এই যে গঙ্গার 2 সাইডে, মানে এই সাইড, এখানে দেখছেন সেক্টর 1, 2, 3, 4, তারপর এখানে 6, 7, 8, 9, 10 এদিকে সেক্টর চলে গেছে। আমি বলেছি টোটাল 30টা সেক্টর আছে। এইদিকে সেক্টর 19, 18 মধ্যিখানে এখানে সেক্টর নাম্বার 5টা এদিকে পড়ে। আর 18 পরে এখানে 17, 16 এরকম করে 11 নম্বর সেক্টরে চলে গেছে। মানে 11 থেকে 18 সেক্টর হচ্ছে এদিকে, তারপর 19, 20, 21, 22, তারপরে 23, 24, 25 টোটাল 25টা সেক্টর আছে। 30টা পিপাপুর, আর এইখানে হচ্ছে
মেন সেক্টর, মানে মেন সঙ্গমের সেক্টর হচ্ছে সেক্টর নাম্বার 3, তার পাশেই সেক্টর নাম্বার 4, আর সেক্টর 1 আর 2-তে মেন মেলার সংক্রান্ত যে অফিসগুলো আছে সবই আছে। আর আপনারা যদি মেন সঙ্গমে যে মেন যেদিন শাহী স্নান হচ্ছে বা অমৃত স্নান হচ্ছে সেই সময় যদি না আসেন, এই সব দিকে আপনারা এদিকেই বলুন বা এদিকেই বলুন, প্রচুর কিন্তু এয়ারবিএনবি রয়েছে। এয়ারবিএনবি ছাড়া আপনারা হোটেলও পাবেন। আমরা যেমন গেছিলাম, আমরা শাহী স্নানের আগে গেছিলাম, আমরা এই রামবাগ, ঠিক এই রামবাগ স্টেশনের কাছে একটি হোটেল পেয়ে গেছিলাম। সেই হোটেলের বিবরণ আপনাদের দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু আমরা ই রিক্সা বা অটোতে করে এখানে নায়াপুল চলে আসছিলাম 1-1.5 কিলোমিটার। তারপরে আয়দার এখানে হেঁটে আসতে হচ্ছিল, বা ভেতরে কিছু ই রিক্সা বা কিছু পাওয়া যাচ্ছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই গালি এক্সটেনশন প্লট নাম্বার 17 যে পার্কিং, সেখান থেকে কিন্তু মানে পর্চি কেটে ই রিক্সা, মানে ই রিক্সা পাওয়া যায়। যখন ই রিক্সা অ্যালাউ করে, সেই ই রিক্সাটা আপনাদের কচ্ছপদারের কাছাকাছি প্রায় এনে দেয়, প্রায় 1.5-2 কিলোমিটার এনে দেয়, 40 টাকা পার হেড নেয়। সেটা এখানে এনে দেয় যদি পাওয়া যায়। ফেরত যাওয়ার সময় যেমন ব্যবস্থা করে আসতে হয়, আর তারপরে হেঁটে আসতে হয়, নাহলে পুরো হেঁটে এলে এই 3 কিলোমিটার আপনাদের হেঁটে আসতে হবে। শাহী স্নানের সময় মেলা প্রশাসন বেসিক্যালি 4টে ঘাটে ভাগ করে দিয়েছে। এই ঝুসি স্টেশনের এইদিকে মেন হচ্ছে, এখানে এই জায়গাটা হচ্ছে সমুদ্রকূপ, এই জায়গাটা এখানে হচ্ছে সমুদ্রকূপ, এখানে হচ্ছে ঐরাবাদ ঘাট। তো মেলা প্রশাসনের বক্তব্য হলো, শাহী স্নানের সময় যারা আসছেন তারা এইখানে ঐরাবাদ ঘাটে এসে এইখানে চান করবেন, তাদের আর এদিকে আসার দরকার নেই। তেমনি যারা প্রয়াগরাজ ছেউকি বা গাড়ি করে এই সাইডে এসে কোনো পার্কিংয়ে পেয়ে যাবেন, কারণ এখানে টেন্ট সিটি পার্কিং আছে, এখানে ওমাক্স সিটি বা হাইটেক সিটি, সরস্বতী সিটির পার্কিং আছে। এখানে যারা পার্কিং করবেন তাদের জন্য এইখানে ইয়ারমার্ক করা আছে আড়েল ঘাট, তারা এখানে এসে চান করবেন। এদিকে আছে সরস্বতী ঘাট এবং কিলা ঘাট, যদি সেই অবধি আসতে পারেন। আর না হলে এই সব সাইডে যারা আসছেন তাদের জন্য ইয়ারমার্ক করা আছে এখানে দশাশ্বমেধ ঘাট। এই পুরো জায়গাটায় কিন্তু চতুর্দিকে ঘাট করা রয়েছে, মানে প্রায় টোটাল 12 কিলোমিটার ঘাট করা রয়েছে। বুঝতেই পারছেন, ঘাটগুলো এমনভাবে করা রয়েছে যে বালির বস্তা দেওয়া রয়েছে নদীর পাড়ে দিয়ে পুরো, তারপরে একটুখানি জায়গা জল ছাড়া রয়েছে, তারপর প্লাস্টিকের ব্যারিকেড, তারপর ওদিকে সব সুরক্ষা রক্ষীরা, জল অ্যাম্বুলেন্স, সুরক্ষা রক্ষী, ওয়াটার ড্রোন সবই রয়েছে। চাইলেও কেউ ডুববেন না। এই সাইডে মাইলের পর মাইল ঘাট, এদিকে মাইলের পর মাইল ঘাট, এদিকে মাইলের পর মাইল ঘাট। তার মানে শাহী স্নানের দিন সঙ্গম নোসটা ছেড়ে দিলে বা অন্য কোনো দিনও সঙ্গম নোসটা ছেড়ে দিলে অন্যান্য ঘাটে বেশ আরামসেই চান করতে পারেন। আর কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানান, কমেন্ট করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের রিপ্লাই করে জানানোর জন্য কিভাবে যাবেন। এটা একটু বড় হয়ে গেল, কিন্তু আশা করি এই ম্যাপটা দেখলে আপনাদের জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। কি হচ্ছে বেনি মাধবের মন্দির, এদিকে হচ্ছে দশাশ্বমেধ ঘাট, এইদিকে সেক্টর 6 থেকে সেক্টর 10 অনেক বড় শঙ্করাচার্যের থাকার জায়গা, বা এখানে এই দিকটায় রয়েছে। সেক্টর আরেকবার রিপিট করছি, সেক্টর 18, 19, 20 হচ্ছে মেন আখাড়া। এই 20 নম্বরের এখানে হচ্ছে মেন আখাড়া, এখানে সব পন্টুন ব্রিজগুলো রয়েছে। আর 23, 24, 25 হচ্ছে মেন টেন্ট সিটি, এইদিকে হচ্ছে এয়ারপোর্ট, এদিকে কানপুর সাইডে জিটি রোড, এদিকে হচ্ছে বেনারস সাইড থেকে যে জিটি রোড আসছে, ওদিকে লখনৌ সাইড বা ফাফামাউ সাইড থেকে যেটা আসছে, আর মেন স্টেশনগুলি। উনি ও আমার এক বন্ধু মিলে ভোরবেলা কলকাতা থেকে নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। 19 নম্বর জাতীয় সড়ক ধরে 680 কিলোমিটার অতিক্রম করার পরে আমরা পৌঁছই বারাণসীতে। সেখানেই রাস্তার ধারে বারাণসী টোল প্লাজা পেরোনোর পর অতিথিয়ম হোটেলে রাত্রি যাপন করি। হোটেলটা আমাদের খুবই ভালো লেগেছিল, তার ডিটেলস আমরা নিচে দিয়ে দিলাম। এই কলকাতা থেকে বারাণসী দূরত্ব প্রায় 14-15 ঘন্টা লাগে যদি রাস্তায় জ্যাম না থাকে। আর বারাণসীতে আমাদের রাত্রিবাসের উদ্দেশ্য ছিল পরের দিন ভোরবেলা প্রয়াগরাজে ঢুকে পড়া। বারাণসী থেকে প্রয়াগরাজের দূরত্ব হচ্ছে প্রায় 120 কিলোমিটার, 2-2.5 ঘন্টা লাগে জ্যাম না থাকলে। আর আমরা সেই মতো ভোরবেলা পরের দিন 5:30টার সময় বারাণসী থেকে বেরিয়ে সকাল সকাল প্রয়াগরাজের রামবাগের কাছে আমাদের হোটেলে ঢুকে পড়তে পারি। এখানে বলে রাখা ভালো যে প্রয়াগরাজের আশেপাশে এবং ওই রাস্তায় কুয়াশা হচ্ছে এবং সকালবেলা আমরা কুয়াশা পেয়েছিলাম, কিন্তু যাত্রায় আর কোনো প্রকার আমাদের ব্যাঘাত ঘটেনি। যারা নিজেদের গাড়িতে আসবেন বা ভাড়া গাড়িতে আসবেন বা রোড রুটে আসবেন, তাদের আমি মেন যে জিটি রোড এলাহাবাদের মধ্যে দিয়ে যাচ্ছে, এই লাল দাগ দিয়ে যেটা দেখানো রয়েছে, এবং এলাহাবাদ বাইপাস, এটা আরেকটা গুগল ম্যাপসের সাহায্যে আরেকটু ক্লিয়ার করে দিতে চাই। তো এই সাইড থেকে যেটা আসছে এটাকে বলা হয় হান্ডিয়া এক্সিট। এখান থেকে বাইপাস চালু হচ্ছে, এদিকটা হচ্ছে, এই সাইডে হচ্ছে বেনারস,
ওই ওপরে ওই সাইডে হচ্ছে কানপুর, ওইখানে বাইপাস শেষ হয়েছে, ওটা হচ্ছে কোকরাজ এক্সিট। এই টোটাল বাইপাস হচ্ছে 85 কিলোমিটার লম্বা এবং এর আরো দুটো মেজর এক্সিট আছে, শাসন এক্সিট আর কাবামাও বা সোনাও এক্সিট। তো আমার এই ম্যাপটা দেওয়ার অর্থ হলো যে নিজের গাড়ি করে এলে বা অন্য ভাড়া গাড়ি করে এলে, ডিপেন্ডিং অন দ্য রোড কন্ডিশনস অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, এই ম্যাপটা কাজে লাগিয়ে আপনারা আপনাদের নিয়ারেস্ট এক্সিট থেকে শহরে ঢুকতে পারেন। এবং শহরে আগের যেমন বলছিলাম চতুর্দিকেই পার্কিং আছে, নিয়ারেস্ট যে পার্কিং অবধি পুলিশ যেতে দেবে সেই পার্কিং অবধি চলে যাবেন। আর যদি নন পিক ডেজে আসে, অমৃত স্নান ছাড়ার দিনগুলোতে আসেন, তাহলে তো শহরের মধ্যেই ঢুকতে পারবেন। হোটেল আগে থেকে বুক করা থাকলে সেখানেও চলে যেতে পারেন। এখন কিন্তু কলকাতার বাবুঘাট থেকে বিভিন্ন বেসরকারি সংস্থা সরাসরি প্রয়াগরাজের জন্য বাস সার্ভিস চালু করেছে, তার মধ্যে একটি হলো এক্সপ্রেস লাইন পরিবহন। এবার আসি থাকার কথায়, উঠবেন কোথায়? অল্প খরচে থাকতে হলে যদি ভারত সেবাশ্রম সঙ্গে কলকাতা অফিসে যোগাযোগ করে বুকিং পেয়ে যান, তাহলে তাদের শিবির বা তাদের মেইন বিল্ডিং একটি আদর্শ জায়গা। না হলে যদি আপনাদের কোনো ধর্মীয় শিবির, আখাড়া এক্সেট্রার সঙ্গে যোগাযোগ থাকে, তাদের তাঁবুতে বুকিং করে সেখানে থাকতে পারেন। থেকে স্বল্প খরচে থাকা যায় সরকারের তৈরি জন আশ্রয় স্থলে। এটা শহরের মধ্যে এবং সারা মেলা প্রাঙ্গণে প্রত্যেকটা সেক্টরে ছড়িয়ে আছে। এখানে সাধারণ দিনে 24 ঘন্টায় 100 টাকা পার হেড করে নেওয়া হয়, আর শাহী স্নানের দিনগুলোতে 200 টাকা পার হেড করে নেওয়া হয়। এখানে আপনারা থাকার জন্য একটা বিছানা কম্বল পাবেন, চার্জিং পয়েন্ট পাবেন, আর কমন টয়লেটস রয়েছে। এটাই সব থেকে সস্তা। সেক্টর 6, 7, 8, 9-এ প্রচুর রয়েছে, আর মেইন সেক্টরে রয়েছে। সেক্টর 6, 7, 8, 9 বা আড়েল ঘাটের এদিকের গুলো খালি পাওয়া যায়। তো এটার জন্য আগে থেকে কোনো বুকিং লাগে না, এবং এটাই হচ্ছে এখানে মেলায় থাকার সব থেকে সস্তার উপায়। এবার আসি খরচ সাপেক্ষ ব্যবস্থাগুলিতে। প্রথমেই বলি টেন্ট সিটির কথা, যেখানে IRTCTC, ITDC বিভিন্ন সংস্থার টেন্ট রয়েছে সেক্টর 23, 24, 25-এ আড়েলের দিকে। এখানে টেন্টের ভাড়া মোটামুটি দিন প্রতি 10,000 টাকা থেকে 1.5 লাখ টাকাও পর্যন্ত চলে যায়। টেন্টগুলি অনলাইনে বা খালি থাকলে স্পট বুকিং করা যায়। এছাড়া অগুন্তি হোটেল এবং এয়ারবিএনবি রয়েছে। এয়ারবিএনবি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। প্রয়াগরাজে প্রায় সবাই এখন নিজেদের বাড়ি এয়ারবিএনবি বা এই থাকার পারপাসে ভাড়া দিচ্ছে। আর তাছাড়া তো স্ট্যান্ডার্ড হোটেলও রয়েছে। হোটেলের দাম বা এয়ারবিএনবির দাম কিন্তু আকাশ ছোঁয়া, কিন্তু পাওয়া যাচ্ছে। মেক মাই ট্রিপ বলুন বা আরও যে প্রকারে বুকিং করা যায়, বা হোটেলে ডাইরেক্টলি ফোন করে নিতে পারেন। গুগল ম্যাপসে চেক করে নিন তার লোকেশনগুলি কোথায়, এবং তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ডাইরেক্টলি বুক করে নিতে পারেন। আমরা যে হোটেল ক্রাউন প্যালেসে ছিলাম তার ডিটেলস নিচে দিয়ে দিলাম। এছাড়া নিজেদের গাড়ি বা ভাড়ার গাড়ি নিয়ে বেনারস থেকে ডে ট্রিপ করতে পারেন। বেনারস থেকে ভোর রাত্রে বা মাঝরাত্রে বেরিয়ে পড়ুন, 2-2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যান এলাহাবাদ। সেখানে ভোর বা সকাল চানটা সেরে ফেলুন, ফিরে এসে আবার গাড়িতে যেখানে পার্ক করে রেখেছেন চলে আসুন, তারপরে ফেরত চলে আসুন বেনারসে এবং সেখানেই রাত্রিবাস করুন। এবার আমি আরেকটু ম্যাপটাকে বড় করে দেখানোর চেষ্টা করছি যে ঠিক সঙ্গম নৌজের আশেপাশে কি কি আছে, বা সঙ্গমের দিক থেকে আখাড়ায় কি করে যাবেন, বা আশেপাশে যে বড়ে হনুমান বা লেটে হুয়ে হনুমানজি, আকবর ফোর্ট, এই সব জায়গাগুলো কোথায়, এগুলো যদি আপনারা দেখে নিতে চান এগুলো ঠিক কোথায় পড়বে, সেই জন্য এই সঙ্গম নদীর এরিয়াটা যেটা আপনাদের আগের ম্যাপে দেখেছিলাম সেটাকে আমি একটু গুগল ম্যাপসে বড় করে নিয়েছি। এখন দেখুন এই পন্টুন ব্রিজ বা পিপা পুলগুলো দেখা যাচ্ছে। যেমন বলেছিলাম 30টা পিপা পুল আছে আর টোটাল 25টা সেক্টর আছে। এই হচ্ছে যমুনা, এই হচ্ছে গঙ্গা, আর এই হচ্ছে সঙ্গম নদ। তো এইদিকে হচ্ছে আড়েল ঘাট। এদিকে আড়েল ঘাটের পাশে এখানে সেক্টর 23-তে একটা ভালো দ্রষ্টব্য স্থান আছে শিবালয় পার্ক, যেখানে 12টা জ্যোতির্লিঙ্গ তার প্রতিলিপি তৈরি করা হয়েছে। এখানে 50 টাকা করে নন উইকডেজে এন্ট্রি ফিজ, আর উইকডেজে মনে হয় নন উইকেন্ডসে মানে শনি রোববার ছাড়া 50 টাকা করে এন্ট্রি ফিজ, আর শনি রোববার হলে 100 টাকা। এখানে ওই 12টা জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ আপনারা এখানে দেখতে পারেন। খুব সুন্দর জায়গা, আর রাত্রির বেলা লাইটেড অবস্থায়ও দেখতে খুব ভালো লাগছে। এটা হচ্ছে যমুনার এপারে আড়েল ঘাটের দিকে। এবার আরেকটা জিনিস যেটা তৈরি হয়েছে, যে অযোধ্যার যে রাম মন্দিরের একটা প্রতিরূপ বা রেপ্লিকা তৈরি হয়েছে, সেটা ঠিক হয়েছে কালী এক্সটেনশন প্লট নাম্বার 17-এর পার্কিং এর মধ্যে। খুব সুন্দর, পার্টিকুলারলি রাত্রিতে যখন লাইট জ্বলছে খুব ভালো লাগছে। দেখে আসতে পারেন, আপনাদের ভালো লাগবে। এটা তো আগেই বলেছি মেন এন্ট্রেন্স, মানে মেলার প্রচুর এন্ট্রেন্স আছে, কিন্তু তার শহরের দিক থেকে ঢোকার মেন এন্ট্রেন্স এই দিকটাকে নায়াপুর, বাইরামা চৌরাহা বা এদিকে চুন্নি চৌরাহা এই সাইডটায় পড়ে।
এবং এদিকে এই দিকটায় রয়েছে সরস্বতী ঘাট। সরস্বতী ঘাটের একটা খাসিয়াত হচ্ছে যে যদি প্রশাসন অ্যালাউ করে এই সরস্বতী ঘাট থেকে কিন্তু একটু না হেঁটে সঙ্গমে চান করে রাখা যায়, কারণ এখান থেকে নৌকো থাকে, সকালের দিকে নৌকো কিন্তু সন্ধ্যাবেলায় চলে না। আর এই সরস্বতী ঘাট অব্দি যখন নন সাহিদ স্নান বা অনুষ্ঠানের যে দিনগুলো সেই দিনগুলো ছেড়ে দিলে এই সরস্বতী ঘাট আপনারা শহর থেকে বা এদিক থেকে মানে ই রিক্সা বা টোটো অটো এরকম ভাবে চেঞ্জ করতে করতে আসতে পারেন। এরা সেইভাবে এখানে পৌঁছে গেলে এখান থেকে যদি আপনারা নৌকো নিজেদের জন্য ভাড়া করেন বা কারোর সঙ্গে শেয়ার করে নেন, সেই নৌকোতে কিন্তু আপনারা ডাইরেক্টলি এখানে সঙ্গমের এখানে এসে চান করতে পারেন এবং আইদার ওই নৌকো থেকে নেমে এখান থেকে সঙ্গমের মেলা প্রাঙ্গণ দেখে হেঁটে ফেরত যেতে পারেন, অথবা ওই নৌকোতেই ফেরত আসতে পারেন। তো নৌকোতে যদি এখান থেকে আসেন এবং চান তাহলে কিন্তু একটুও না হেঁটে চান করতে পারেন, যদি সেই সময় সেই দিন প্রশাসন সেটা অ্যালাউ করে। তাছাড়া আরেকটা বড় এখানে ঘাট হচ্ছে যেটা হচ্ছে এই আকবর ফোর্টের পাশে কিলা ঘাট বলে, সেখান থেকেও প্রচুর নৌকো ছাড়ছে। সেখান থেকেও গিয়ে কিলা ঘাটে পৌঁছতে হলে অবশ্যই এই দিক থেকে আপনাদের হেঁটে আসতে হবে, এই ত্রিবেণী মাকে এদিক দিয়ে হেঁটে আসতে হবে এবং ওইখান থেকেও এদিকে সঙ্গম নদী নৌকো যাচ্ছে। যদি একদম এখানে হেঁটে না যেতে পারেন, যদি একদম সঙ্গম নদীতে স্নান করার ইচ্ছে থাকে তাহলে কিলাঘাট থেকেও নৌকো নিয়ে এখানে এসে স্নান করা যায়, তবে কিলাঘাটে পৌঁছতে হলে হেঁটে আসতে হবে। আর সরস্বতী ঘাটে থেকে এলে যদি আপনাদের ভাগ্য ভালো থাকে গাড়ি ঘোড়া কিছুতে করে এসে না হেঁটে চলে আসতে পারে। আর তার পাশেই রয়েছে কিলাঘাটের পাশেই রয়েছে আকবর ফোর্ট। আকবর ফোর্টের মধ্যেই রয়েছে অক্ষয় বট, যে বটবৃক্ষ নাকি কোনো বিনাশ নেই, হাজার হাজার বছর ধরে ওই বটবৃক্ষটি রয়েছে। তার মধ্যে রয়েছে পাতালপুরীর মন্দির, আর এর মধ্যেই রয়েছে সরস্বতী কূপ, যেখানে সরস্বতী নদীকে বা সরস্বতী নদীর জলকে নাকি চাক্ষুষ দেখা যায়। তো সরস্বতী কূপ, অক্ষয় বট আর পাতালপুরী মন্দির সবই আকবর ফোর্টের মধ্যে। এই দিক থেকে এটার এন্ট্রেন্স, কিন্তু এটা থাকলে হাতে সময় নিয়ে বেরোবেন, কেননা প্রচুর লাইন পড়ছে এবং লাইনগুলো তো ঘুরে ঘুরে মানে পেঁচিয়ে যাচ্ছে। মানে এটা দেখার জন্য যদি ভিড় থাকে, ধরুন ওই পেঁচানো লাইনের জন্যই আপনাকে এক্সট্রা আরো 3-4 কিলোমিটার চলতে হবে, তারপরে আকবর ফোর্টে ঢুকতে পারবেন। আর পার্টিকুলারলি যেদিন ওই শাহী স্নান থাকে তখন এই লেটে ওয়ে বা বড়ে হনুমানজি বা এইসব জায়গাগুলো ওরা ভিড়ের চাপের জন্য বন্ধ করে দেয়, অন্যান্য দিন খোলা থাকে। পাশেই হচ্ছে লেটে ওয়ে হনুমানজির মন্দির, এখানেও প্রচন্ড ভিড় হচ্ছে, কেননা শাস্ত্র মতে বলে এখানে সঙ্গমে স্নান করতে এলে এই মন্দির দর্শন করে যেতে হয়, কিন্তু শাহী স্নানের সময় প্রায় বন্ধ করে দেয়, অন্য সময় যাওয়া যায়। সন্ধ্যেবেলার দিকে একটু ফাঁকা থাকছে, সকালের দিকে বেশ ভিড়। আবার ওখানে ঘুরে ভেতরে লাইন আছে, হাঁটার জন্য প্রস্তুত থাকুন, কারণ মন্দিরের মধ্যে ওই ঘুরে লাইনেই অনেক কিলোমিটার হাঁটতে হবে। এর পাশেই হচ্ছে শঙ্কর বিমান মণ্ডপম, সেই মন্দিরটা শিবের মন্দির, সেটাতে কিন্তু লাইন থাকছে না। সেটা থাকছে হচ্ছে এই শঙ্কর বিমান মণ্ডপম, যেটা এই বড়ে হনুমানজির সামনেই রয়েছে। এটা কিন্তু দুটো তলা আছে, তার একতলা বা দোতলার উপরে যদি ওঠেন তার উপর থেকে কিন্তু বার্ডস আই ভিউ নেওয়া যাচ্ছে পুরো এই সামনের যে আপনার মেলার বিহঙ্গম দৃশ্য, ওর ওপর থেকে আরামসে নিতে পারেন। মেলায় জানেন যে ড্রোন অ্যালাউড নয়, নিজস্ব ড্রোন অ্যালাউড নয়, কারণ ওখানে অ্যান্টি ড্রোন সিস্টেমস রয়েছে। তো নিজের ড্রোন নিয়ে গেলে কিন্তু ড্রোন বাজেয়াপ্ত হওয়ার প্রচুর প্রভূত সম্ভাবনা। এই যে শঙ্কর বিমান মণ্ডপম, এই মণ্ডপমের একতলা বা দোতলায় উঠলে এখান থেকে কিন্তু এর বিহঙ্গম দৃশ্য দেখা যাচ্ছে। বাট এর আগের ম্যাপে যেটা দেখিয়েছিলাম যে এখানে যে হেলিপ্যাড আছে, সেই হেলিপ্যাড থেকেও যদি আপনারা ভাগ্যক্রমে হেলিকপ্টার বুকিং পান, 7 মিনিটের রাইড, সারাদিন ধরে চলছে, 1500 টাকা মতো ভাড়া, তাতেও এই মেলা প্রাঙ্গণের একটা ওপরে বিহঙ্গম দৃশ্য খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারেন। আর এই জায়গাটা এই বড়ে হনুমানজি আর শঙ্কর বিমান মণ্ডপমের সামনেই আছে ডিজিটাল মহাকুম্ভ এক্সপিরিয়েন্স। আমি তো রেকমেন্ড করবো অতি অবশ্যই যে একবার ঘুরে দেখুন। 50 টাকা ফি, এর মধ্যে কিন্তু মানে লাইট অ্যান্ড সাউন্ড দিয়ে মানে ভিডিও শো চলছে, যাতে কুম্ভ মেলা কেন তৈরি হলো, কুম্ভ মেলার যে ইতিহাস এবং আখাড়া সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। আর জিনিসটা এত সুন্দরভাবে করা রয়েছে যে দেখলে আপনাদের খুব ভালো লাগবে। আর এইদিকে হচ্ছে মেন সঙ্গম, যা বলেছি এই 30টা পিপা পুল, আর আগেই বলেছি এই জায়গাটা সেক্টর 20, 19-20 এদিকটাই হচ্ছে মেন আখাড়া, এবং সঙ্গমের এদিক থেকে মেন আখাড়ায় আসতে হলে এইদিকে যে টোটাল পন্টুন ব্রিজ বা পিপা পুল আছে 6 থেকে 11, এগুলো যে কোনো একটা ব্যবহার করে আপনারা এদিক থেকে এদিকে আসতে পারেন। পিপা পুল কিন্তু একমুখী, একটা পিপা পুল দিয়ে এদিক থেকে এদিকে আসতে দিলে অন্য পিপা পুল দিয়ে অন্য দিক থেকে অন্য দিকে আসা যায়, একটা পিপা পুল দিয়ে আপ ডাউন করা যায় না। ভিড় না থাকলে ওর উপরে সাইকেল রিক্সা বা আপনার কি বলে বাইক বা গাড়িও চলছে।
আর কিছু কিছু পিপাপুল প্রশাসন নিজেদের জন্য রেখে দিয়েছে, যাতে করে কিনা নিজেদের লোকজন বা এই সাধু সন্তরা যখন শাহী স্নানে আসেন। আর আরেকটা কথা, সাধু সন্তরা যখন শাহী স্নানে আসছেন তারা কিন্তু এদিক থেকে এই পিপাপুল ক্রস করে এদিক থেকে শোভাযাত্রা করে সঙ্গমে আসছেন। তো সেই সঙ্গম যখন মানে শাহী স্নান থাকছে তখন এদিকগুলো ওই জন্যই শোভাযাত্রার জন্য কিন্তু আউট অফ বাউন্স হয়ে যাচ্ছে। মানে খালি আর এইদিকে এইসব পিপাপুলের ফাঁকে ফাঁকে গঙ্গার ঘাট রয়েছে, এখানেও আরামসে চান করতে পারেন। এই দিকটা ঝুঁসি স্টেশন, ওই দিকটা রসাশ্রমের ঘাট। তো এই পুরোটা ওভারঅল একটা আরো ড্রিল ডাউন করে আরেকটু বড় করে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, যাতে করে কিনা আপনারা আরো ভালোভাবে জায়গাটা পুরো ঘুরে দেখতে পারেন। এরকম কিন্তু ইলেকট্রিক বাস অ্যাভেলেবেল আছে মেলার জন্য। প্রধানত শহরের থেকে যে দূরে যে পার্কিং গুলো সেখান থেকেই বাসগুলো ছাড়ে এবং মেলার কাছাকাছি নির্দিষ্ট জায়গায় এসে খুব কম খরচে পৌঁছে দেয়। শহরের ভিতর জ্যাম না হলে এই বাসের সার্ভিস বেশ ভালোই পাওয়া যাচ্ছে। একটি প্রয়োজনীয় তথ্য দিই, যদি আপনারা এইদিকে এইখানে আরেল সাইডে টেন্ট সিটি সেক্টর 23, 24, 25-এ থাকেন, তাহলে কিন্তু সঙ্গম যাওয়ার জন্য মনে করবেন না যে পুরো এই দিক দিয়ে যমুনা ক্রস করে ঘুরে যেতে হবে। ওই যে 30টা পিপাপুল বা পন্টুন ব্রিজের কথা বললাম, সেই পিপাপুলগুলো কিন্তু এখানেও আছে। এইখানকার যে সব থেকে কাছাকাছি পিপাপুল যেটা বলে চক্রমাধব ব্রিজ, পিপাপুলগুলো যেমন নাম্বারও আছে 1 to 30, তেমনি নিয়ারেস্ট যে লোকেশন যার পাশে ব্রিজগুলো অবস্থিত সেই লোকেশনের ওপরেও তার নাম। তো এইদিকে যে পিপাপুলটা আছে চক্রমাধব, এইখানে এই যে এটা দেখছেন, এটা হচ্ছে চক্রমাধবের ওখান থেকে যে পিপাপুলটা আসছে সেক্টর 24-এর থেকে, ওই ব্রিজটা ক্রস করে এদিকে এসে এখান দিয়ে গিয়ে আবার ডিপেন্ডিং অন হুইচ ব্রিজ ইজ ওয়ান ওয়ে, এগুলো দিয়ে গিয়ে আবার আরামসে সঙ্গমে চলে যাওয়া যায়। আবার সঙ্গম থেকে এসে এদিকেও আসা যায়। তো এদিকে এলে তো স্ট্রেট আখাড়ায় আসাই যায়। আর তুমি ঝুঁসি আর এই দিককার মধ্যে কিন্তু অনেকগুলো পিপাপুল আছে। এই যে 6 থেকে 11 যেমন পিপাপুল বললাম, এই দিকে 3টেকে বলে ত্রিবেণী মার্গের পিপাপুল, কারণ এই সাইডেই হচ্ছে ত্রিবেণী মার্গ। এই 3টে হচ্ছে কালী মার্গের পিপাপুল, কারণ এদিকেরটাই হচ্ছে কালী মার্গ। এইভাবে পিপাপুল গুলো প্রত্যেকটা রিজনের নাম্বারও আছে আর নিয়ারেস্ট লোকেশন অনুযায়ীও নাম্বার আছে। আর এদিকেও গঙ্গার উপরে পিপাপুল এই সাইডে 3টে কি 4টে আছে আরেল আর ঝুঁসির মধ্যে। আর ম্যাক্সিমাম পিপাপুল হচ্ছে এই দিক। চান সেরে এখন 2 নম্বর পিপাপুল, 2 নম্বর পন্টুন ব্রিজ পেরিয়ে আমরা সেক্টর 19-20 আখড়ার দিকে যাচ্ছি। কাতারে কাতারে লোক চলেছে। এই হচ্ছে পন্টুন, এই পন্টুন বা পিপা যার উপরে পুলগুলো তৈরি হচ্ছে। এই এখানে কিছু কিছু পড়ে আছে এরকম দুটো ভাসমান পন্টুনের ওপরে এক একটা সেকশন, তার উপরে স্টিল প্ল্যাঙ্ক ফেলে ফেলে ব্রিজ হয়েছে। আমরা আছি শ্রী পঞ্চায়নী আখাড়া বড়া উদাসীন নির্মাণ, মানে এটা হচ্ছে টোটাল 13টা আখাড়া আছে। আর এখন একটা নতুন 14 নম্বর যোগ হয়েছে কিন্নর আখাড়া। তো এই 13টার মধ্যে 7টা শৈব মত ফলো করে, আর 3টে হচ্ছে বৈরাগী বা বৈষ্ণব ধর্ম ফলো করে, আর 3টে হচ্ছে উদাসীন যারা ওমের পূজারী। তো আমরা এখন এই বড়া উদাসীন একটা উদাসীন আখাড়ায় রয়েছি, এরা হিন্দু এবং শিখ ধর্মের মিশ্রণে এই আখাড়াটা। এখানে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। ওখানে লঙ্গার চলছে। তো যা বলছিলাম, এখানে আমরা এখন রয়েছি উদাসীন আখাড়ায়, বড়া উদাসীন। তো বড়া উদাসীন, নয়া উদাসীন, আরও একটা আছে, 3টে উদাসীন আখাড়া আছে। আর শৈব আখাড়ার মধ্যে 7টা আছে, মহানির্বাণী, জুনা আখাড়া, আর নিবাণী, আর তারপরে আছে আপনার আটাল আছে, আনন্দ আছে, অগ্নি আছে, আহ্বান আছে। তো বেসিক্যালি শৈব আখাড়াদের মধ্যেই বেশিরভাগ নাগা সাধুদের পাওয়া যায়। যখন শঙ্করাচার্য সনাতন ধর্মের প্রত্যাবর্তনের জন্যে করছিলেন, তখন বাইরে থেকে যে আমাদের দেশের ওপরে এত হামলা চলে সেটা রোধ করার জন্যে উনি একটা মিলিটেন্ট বা ওয়ারিয়ার সন্ন্যাসীদের গ্রুপ তৈরি করেন, যারা পরে নাগা সন্ন্যাসী হয়ে যায় আর কি। তো নাগা সন্ন্যাসীরা সবই ত্যাগ করে দেয়, এমনকি নিজের পরিধানের বস্ত্রটুকুও ত্যাগ করে। নাগা সন্ন্যাসী হওয়ার আগে নিজের হাতে নিজেদের পিণ্ডদান করে তবে নাগা সন্ন্যাসী হওয়া যায়। সংসারের সঙ্গে সব মোহমায়া, সব সংস্পর্শ ত্যাগ করে।
তো এরা প্রায় প্রত্যেকটা আখড়ার মধ্যেই পাওয়া যায়, বিশেষ করে শৈব আখড়ার মধ্যে। আর এই এই মহাকুম্ভে এই সব নাগা সন্ন্যাসীরা যারা আগে থেকেই সন্ন্যাসী হয়ে আছেন তারা দীক্ষা নেন। কিছুদিন আগেই এখানে জুনা আখড়ায় 2000 নাগা সন্ন্যাসীর ইনিশিয়েশন বা দীক্ষা লাভ হয়েছে। নিরঞ্জনী আখড়ায় সাধু সন্তেরা এরম ভাবে আছেন। এটা হচ্ছে আনন্দ আখড়া। হচ্ছে জুনা আখড়া, শৈবাইট আখড়া, আর আমাদের 13টা আখড়ার মধ্যে সব থেকে বড় আখড়া জুনা আখড়া। আমরা এখন জুনা আখড়ায় ঘুরছি। জুনা আখড়া আমাদের দেশের সর্ববৃহৎ সনাতন ধর্মের আখড়া। হাত ওপরে করা হয়েছে। পাথরটা জলে ভাসছে, সাধুরা সব চলেছেন। আমরা এখন সেক্টর 20 আর 21-এর মধ্যে আছি। এটা হচ্ছে পুরো আখাড়া এরিয়া, 2 সাইডে আখাড়া আর আশ্রম। কথা চলছে, হাওয়ান হচ্ছে, সামনে হচ্ছে স্বাস্তিক দ্বার। আমরা আবার 6 নম্বর পিপাপুল ক্রস করে সেক্টর 3 বা 4 এর দিকে চললাম। এদিকে যে সেক্টর 19, 20, 21, 22 সেখানে সব আখাড়া রয়েছে একের পর এক। আমাদের যে 13টা প্লাস একটা 14টা আখাড়া তারা এখানে আছেন। প্লাস এই সাইডে ম্যাক্সিমাম কল্পবাসীরাও থাকে। কল্পবাস মানে হচ্ছে যে ব্রহ্মার এক কল্প, মানে এক যুগ, তার যে পুণ্য সেটা বলে মহাকুম্ভে যদি এখানে 1 মাস এসে থাকা যায় তবে নাকি সেই পুণ্য অর্জন করা যায়। একদম সাত্ত্বিক মতে থাকতে হয়, পর্ণকুটির তো হয় না, এখানে টেন্টে থাকতে হয়, নিচে জমিতে শুতে হয়, তারপর সাত্ত্বিক ভোজন করতে হয়, 24 ঘন্টায় একবার হোমযজ্ঞ করতে হয়, তারপর কথা শুনতে হয়, সাধু সন্তের সঙ্গে সৎসঙ্গ করতে হয়। এইসব করে 1 মাস যদি এখানে থাকা যায়, এবং দিনে 3 বার গঙ্গা স্নান করতে হয়, এই করে যদি 1 মাস এখানে থাকা যায় বলে যে পূর্ণ জন্ম থেকে মোক্ষ লাভ হয়। আমরা এলাহাবাদে বা প্রয়াগরাজের রামবাগ স্টেশনের খুব কাছেই হোটেলটা পেয়েছি। যখন বুক করেছি তখন খেয়াল করে নিই যে রামবাগ স্টেশনের এত কাছে। এখানে রামবাগ স্টেশন, আর রামবাগ স্টেশন থেকে হার্ডলি 100 মিটার কি 150 মিটার দূরত্বে হচ্ছে হোটেল। এখানে জিম্নি, আর এই হচ্ছে ক্রাউন প্যালেস। এই হচ্ছে আমাদের ঠিকানা, রামবাগের থেকে প্রায় 100-150 মিটার দূরে। ভালো জায়গায় পাওয়া গেছে, বেশ ভালো ঘর। এটা এখন আমাদের 3 রাতের জন্য আস্থানা। বাথরুমটাও বেশ বড়। সাইডে এদিক থেকে রাস্তা দেখা যাচ্ছে, মেন রোড। Overall good, but not worth the exorbitant prices that they are charging now. But I guess everything is fair in Triveni and Mahakumbh. সকালবেলা সঙ্গম দ্বারের ছবি আপনারা দেখেছেন, এখন রাত্রিরের ছবি। রাতের বেলা সঙ্গম, খুব বেশি রাত হয়নি, 1:30 নাগাদ মতো বাজে। সকালের ওই অত ভিড়, এখন পুরো খালি। রাতের বেলা সঙ্গম, এখনো প্রচুর মানুষ চান করছেন, আর অসম্ভব সুন্দর লাগছে। নিজেকে এখানে এসে সত্যিই ধন্য মনে হচ্ছে। যদি আসার ইচ্ছে থাকে মনে, কোনো দ্বিধা না করে চলে আসুন। ঠিক কিছু না কিছু রাস্তা হয়ে যাবে, যেভাবে আসতে পারবেন, সেই গাড়িতে হোক, ট্রেনে হোক, বাসে হোক, যেভাবে হোক। কুম্ভ 6 বছরে একবার আসে, পূর্ণ কুম্ভ 12 বছরে একবার, কিন্তু মহাকুম্ভ 144 বছরে একবার। এরপরেরটা যখন আসবে তখন আমরা কেউ থাকবো না, আমাদের
সন্তান আদি হয়তো তখনই জীবিত থাকবেন, কিন্তু আমরা কেউ থাকবো না। অর্থের ছুটে চলে আসেন, দর্শন করে যান, এই অতুলনীয় দৃশ্য আর এই যে ফিলিং এখানে থাকার, এটাকে ভাষায় বর্ণনা করে বোঝানো যায় না। এইটা দি এন্ড, একদম সঙ্গম। এটা হচ্ছে সঙ্গম নোজ। এখন রাত্রির বেলা এখানে চলে আসতে পেরেছি, সকালবেলা এখানে প্রায় আসাই যায় না। আর সন্ন্যাসীদের যখন শোভাযাত্রা বেরোয় তখন তো এখানে রাস্তা আসতে দেয় না। আর অমৃত স্নানের দিন এখানে কোনো মতেই আসা সম্ভব না, কারণ এই এরিয়াটা বন্ধ করে দেয়। কিন্তু এইটা হচ্ছে মেন সঙ্গম এরিয়া, মেন সঙ্গম ঘাট, সঙ্গম নোজ। সেগেছি ডিজিটাল মহাকুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টারে, প্রয়াগরাজে সেক্টর 4-এ বড়ে হনুমানজি মন্দিরের পাশেই একদম। এটা 50 টাকা করে টিকিট, আর ভোর 6টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে। মধ্যখানে 2টো থেকে 3টে হচ্ছে লাঞ্চ ব্রেক। খুব সুন্দর ওয়াল মিউরাল, ঢুকেই পুরো সমুদ্র মন্থনের ছবি। ওই যে অমৃত কুম্ভ কি বিষ পান করছে। मैं आप तुमको बता दूं, ये पूरे 10 खंडों में बटा हुआ है। খুব সুন্দর করে এখানে ঐরাবত, এই যে দুর্বাসা মুনির সাপ দেওয়ার জন্য যে মালাটা ছিল, দুর্বাসা মুনি যে মালা দিয়েছিল সেইটার মনে হয় প্রতিবেদন দিয়েছে এখানে ঐরাবত। দারুণ। এখানে এলে কিন্তু ভালো লাগবে। মাত্র 50 টাকা টিকিট, এটা অন্যরকম এক্সপিরিয়েন্স। ऐसी क्षण तुम्हें और तुम्हारे लोग को श्रीहीन होने का श्राप देता हूँ। मंथन आरंभ किया गया। मंदराचल पर्वत को बढ़ाकर और नाग वासुकी को नेति बनाकर दानव और देव समुद्र को मथ भी लगे। कंठ नीला हो गया और वे नीलकंठ कहलाए। अंततः अमृत घट लिए धर्मांतरी प्रकट हुए। अधीर वो इंद्र ने धर्मांतरी से कुंभ छीन लिए। श्री हरि को मोहनी रूप में अवतरित होना पड़ा और उन्होंने बड़ी चतुराई से सारा अमृत देवताओं को मिला, उन्हें अमर कर दिया। विशेष बात और हुई, छीना झपटी में अमृत की 4 बूंदें स्वर्गलोक, पाताललोक और पृथ्वी पर आ गई। पृथ्वी पर ये बूंदें प्रयाग, हरिद्वार, उज्जैन और नासिक में गिरी। अमृत से पवित्र हुई धरा तीर्थ बन गई। यही कारण है कि इन स्थानों पर हर 12 वर्षों में कुंभ मेले का आयोजन होता है। এটা হচ্ছে এখানে নাসিকের বিবরণ দেওয়া আছে, যে যে 4 জায়গায় কুম্ভ মেলা হয় তার বিবরণ দেওয়া আছে। এটা হচ্ছে হরিদ্বার। ये है प्रयागराज। প্রয়াগরাজ, সরি উজ্জৈন। এই ওপরটা কি সুন্দর ভাবে করা রয়েছে, একদম ফাটাফাটি, খুব সুন্দর লাগছে। এখানে দেবী সরস্বতী, আর এখানে পুরো একদম পুরো জল পড়ছে, দারুণ ভাবে করা রয়েছে। এবার এখানে কুম্ভ মেলার যে রিচুয়ালস গুলো হয় সেগুলো সম্বন্ধে বলা রয়েছে। এটা হচ্ছে কল্পবাসী। কল্পবাসী কি হয়, বেদিং রিচুয়াল, তারপর যে ধ্যান করতে হয়, দান করতে হয়, ধ্যান দান করতে হয়। চতুর্দিকে মানে অদ্ভুত সুন্দর। মানে এখানে সত্যি আসার প্ল্যান করেছিলাম, দেখে মন ভরে গেল একদম। এটা হচ্ছে কুম্ভ গ্যালারি। বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, কিন্তু তাই যা দেখছি, বাহ
এই সাধুদের সব রিচুয়াল, সব বিভিন্ন কুম্ভের ছবি। এই গ্যালারিতে চতুর্দিকে বিভিন্ন কুম্ভের ছবি। ডিভাইন কনফারেন্স, ওরে না, এটা পুরো ব্রহ্মাণ্ড। নাসিকে কখন কুম্ভ মেলা হয়? বৃহস্পতি আর সূর্য যখন দুটোই সিংহ রাশিতে থাকে তখন নাসিকে কুম্ভ মেলা হয়। উজ্জয়নের কুম্ভ মেলাকে বলে সিংহস্য কুম্ভ, আর যখন বৃহস্পতি সিংহ রাশিতে থাকে আর সূর্য মেষ রাশিতে থাকে তখন হয় উজ্জয়নের কুম্ভ মেলা। এটা হচ্ছে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমের কুম্ভ। ত্রিবেণী সঙ্গমের হয় যখন বৃহস্পতি বৃষ রাশিতে থাকে আর সূর্য মকর রাশিতে থাকে। আর হরিদ্বারের কুম্ভ মেলা হয় যখন হরিদ্বারে বৃহস্পতি রাশিতে থাকে আর সূর্য মেষ রাশিতে থাকে। देवता भावों के रूप में, असुर ग्रहों के रूप में और मंगल पर स्वयं। युद्ध कला का अभ्यास सत्य की रक्षा के लिए होता था। बहुत बढ़िया बना है। এখানকার যে পার্সোনালিটি, এখানে সব মেসেজ দেয়া রয়েছে। এটা হচ্ছে দশনানি আখাড়াজ। এটা হচ্ছে উদাসীন আখাড়া। হিউয়েন সাং জার্নি টু ইন্ডিয়া, একটা পুরো বইয়ের মতো করা হয়েছে। পিলগ্রিমস রিওয়ার্ড, এটা দারুণ লাগছে দেখতে, পুরো বইয়ের মতো রয়েছে। খতম হয়ে গেল। দারুণ লাগছে। এটা এলে কিন্তু এটা মাস্ট ভিজিট। কুম্ভ মেলা এলে ডিজিটাল মহাকুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টার, 50 টাকা করে টিকিট, বড়ে হনুমানজি মন্দিরের একদম পাশেই, ইউ কান্ট মিস ইট। এসে অবশ্যই দেখে যাবেন। লাইন দিয়েছি অক্ষয়বট দেখার জন্য। সামনে হচ্ছে আকবর ফোর্ট, ওটা পাতালপুরিতে। আকবর ফোর্টের ভেতরে একটা আন্ডারগ্রাউন্ড চেম্বার থেকে ওই অক্ষয়বট, মানে বলে যে বট গাছের কোনো বিনাশ নেই, তা নিয়ে নানা মিথোলজিক্যাল টেলস জড়িয়ে আছে। সেইটা দেখতে এখন লাইনে দাঁড়িয়ে পড়লাম। ওই মুখ থেকে এই লাইনের মধ্যে দিয়ে প্রায় 45 মিনিট পরে এসে ঢুকতে পেরেছি আকবর কিলায়। অক্ষয়বট, অক্ষয়বট হচ্ছে আকবর কিলার ভেতরটা। খুব সুন্দর ফোর্টটা, কিন্তু বেশ ভালোভাবেই মেনটেন করা রয়েছে। শঙ্কর বিমানা মণ্ডপের থেকে মেলা প্রাঙ্গণের ভিউ। ওই সামনে ওটা শাস্ত্রী ব্রিজ, ব্রিজের ওইদিকে হচ্ছে, ব্রিজের ওই সাইডের সামনে দিয়ে যেটা বয়ে যাচ্ছে ওটা গঙ্গা, গঙ্গার ওদিকে হচ্ছে সব আখড়াগুলো। আর এইটাই হচ্ছে মেন সঙ্গম এরিয়া, সেক্টর 3। এসেছিলাম বড়ে হনুমানজি বা লেটে হয়ে হনুমানজি মন্দির দর্শনের জন্য, কিন্তু যা ভিড় দেখে আর সাহস হলো না, তাই এনাকে দূর থেকেই নমস্কার করে বেরিয়ে যাচ্ছি। পরে কখনো প্রয়াগরাজ এসে এনার দর্শন করবো। এখন রাত 10টা। রাত 10টার সময় এলাহাবাদ ট্রাফিকের ছবি। আমরা হঠাৎ করে ডিসিশন নিয়ে রাত্রিবেলায় বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। এখান থেকে 800 কিলোমিটার যেতে এই ঘন্টা 16-17 লাগবে সব কিছু ঠিকঠাক থাকলে। কালকে আর্লি বিকেল পৌঁছে যাব সেই প্ল্যান মতো। এখন উই হ্যাভ হিট দ্য রোড। নমামি গঙ্গে, হর হর মহাদেব। ওদিকে আমাদের বাঁদিকে আমি যেটা দেখাচ্ছি ওদিকটা হচ্ছে রেল ব্রিজ, আর নিচে গঙ্গা। এই হচ্ছে শাস্ত্রী ব্রিজ, এই গঙ্গা, ওইদিকে রেলওয়ে লাইন,
আর নিচে এই যে মহাকুম্ভের টেন্ট সিটি, এটার আইদার সেক্টর 18 অথবা সেক্টর 19 নিচে এদিকে। এর মাঝখানে এর নিচেই দুপাশে আখাড়াগুলো রয়েছে। যেদিকে আমি ক্যামেরা ধরে আছি ওদিকটা হচ্ছে মেন সঙ্গম, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা একটু দাঁড়িয়ে টার্ন নিয়েছি ছবি দেওয়ার জন্য দু সাইডে। এই জীবনের মতো মহাকুম্ভকে টাটা, কারণ 144 বছর পরে যখন মহাকুম্ভ হবে তখন আমরা কেউই থাকবো না। পরের পূর্ণকুম্ভ বা অর্ধকুম্ভে চেষ্টা করা যেতে পারে, কিন্তু মহাকুম্ভ আর নয়। সুতরাং মহাকুম্ভকে ইহজীবনের মতো টাটা করে আমরা এলাহাবাদ থেকে বা প্রয়াগরাজ থেকে বেরিয়ে পড়লাম। বাহ, খুব সুন্দর ফায়ারওয়ার্কস দিয়ে আমাদের বিদায় জানানো হচ্ছে, দারুণ। এইটা কিন্তু আশা করিনি যে ফায়ারওয়ার্কস দিয়ে বিদায় পাবো। যারা কুম্ভ মেলা অ্যাটেন্ড করার জন্য ড্রাইভ করে আসবেন, একটাই কথা বলছি, রাত্রির বেলা কিন্তু বেশ ভালো ফগ হচ্ছে। তো যদি ফগে চালানোর অভিজ্ঞতা থাকে বা আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তবেই আসবেন। হ্যাঁ, ভালো ফগ ল্যাম্প থাকে, যদি ভালো ফগ ল্যাম্প থাকে, কনফিডেন্স থাকে এবং ফগে চালানোর অভিজ্ঞতা থাকে তবেই আসবেন রাত্রিরে ড্রাইভ করে আর কি। কারণ আমরা রাত্রিরে কিন্তু বেশ ভালো ফগ হচ্ছে, বুঝে শুনে চালাতে হবে। এখন ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে বেশ ভালো ফগ রয়েছে এবং পুরোটা রাস্তা আমরা ফগ পাচ্ছি। ত্রিবেণী সঙ্গমে স্নান ও মহাকুম্ভ দর্শনের অনুভূতি ভোলার নয়, এই অভিজ্ঞতা সারা জীবনের। আগামী কুম্ভ সীমস্ত কুম্ভ 2028 সালে উজ্জয়নে শিপ্রা নদীর তীরে আমাদের জন্য অপেক্ষা করে রইল। কোনো প্রয়োজনীয় তথ্য জানতে কমেন্ট করুন নিচে, আর আমাদের চ্যানেলটি লাইক করুন আর শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। অনেক ধন্যবাদ।